আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আমি কয়েকটা ভিডিও অলরেডি দিয়েছি, তো আমার পরিচয় সেভাবে দেওয়া হয়নি, অনেকেই জানতে চেয়েছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস রেজাল্টের সাথেই। তোমাদের কাছে অনেকের কাছে আমি বড় ভাই হিসেবে পরিচিত, অনেকের কাছেই আরিফ স্যার হিসেবে পরিচিত। যাই হোক, তো আমাকে আরিফ ভাই বললেই আমি খুশি হব, বা আরিফ স্যার যে কোনো খুশি বলতে পারো। যেহেতু আমি তোমাদের অনেক বড় বয়সে, তোমরা যারা ইন্টারমিডিয়েট আছো, তোমাদের ইন্টারমিডিয়েট অর্থনীতি নিয়ে আমি কাজ করছি, সেই হিসেবে আমি তোমাদেরকে তুমি বলে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আশা করি তোমরা মাইন্ডে নিবা না। তাহলে দেখো, আমি বলছিলাম যে অর্থনীতি প্রথম পত্র গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব, আমি আলোচনা করব। তারই ধারাবাহিকতায় অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল চাহিদা বা ডিমান্ড। অর্থনীতি মানে আমরা জানি যে চাহিদা, চাহিদা যোগান ছাড়া কিন্তু অর্থনীতি সম্ভব নয়। দেখো, অর্থনীতিতে আমাদের চাহিদা জানতেই হবে। যদি কোনো অন্য ব্যাকগ্রাউন্ডের বা অন্য ডিপার্টমেন্টের কেউ তোমাকে বড় ভাই বা সিনিয়র যদি শোনে যে তুমি অর্থনীতিতে অনার্স বা মাস্টার্স করতেছো, তো সে যদি তোমাকে কোনো প্রশ্ন করে, তোমার ওই প্রথম প্রশ্নটা হবে চাহিদা কি, চাহিদা কাকে বলে, চাহিদা শর্ত কয়টা, এই ধরনের কোশ্চেন। যাই হোক, আমরা সেই সব কোশ্চেনের সম্মুখীন যদি হয়ে থাকি কখনো, তার অ্যান্সার দেওয়া শিখবো। আর দ্বিতীয়ত, আমাদের তো পরীক্ষায় কীভাবে লিখবো, এমসিকিউ বা সৃজনশীল কেমন করে আসে সেটা আমরা শিখবো। তো কথা না বলে দেখো, আমরা মূল টপিক্সে চলে যাই। চাহিদা, যেটাকে আমরা ডিমান্ড বলি, যেটা চাওয়া পাওয়া। আমরা এমনি সাধারণভাবে কি অর্থনীতির চাহিদা আলোচনা করার আগে এমনি সাধারণভাবে চাহিদা কাকে বলে একটু বলি। কোনো কিছু চাওয়াকে আমরা চাহিদা বলে থাকি, বা কোনো কিছু আমি পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা করাকেই চাহিদা বলে থাকি। কিন্তু অর্থনীতিতে কিন্তু কোনো কিছু চাওয়া বা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। চাহিদা হতে গেলে আমার তিনটা শর্ত পূরণ করতে হয়। ওই দ্রব্যটি পাওয়ার ইচ্ছা থাকতে হবে, ওই দ্রব্যটি ক্রয় করার কি সামর্থ্য থাকতে হবে, এবং কি ওই সমপরিমাণ অর্থ ব্যয় করার আমার ইচ্ছা থাকতে হবে। মানে আমি কিপটা হলে ওইটা কিন্তু আমার চাহিদা হবে না। সাপোজ আমি একটা দামি গাড়ি কিনতে চাচ্ছি, ধরো 5 লাখ টাকা দাম, ওইটা আমি ইচ্ছা পোষণ করছি, ওটা কিন্তু আমার চাহিদা না। চাহিদা হতে হলে আমার কি হতে হবে, ওই টাকাও থাকতে হবে এবং ওই টাকা ব্যয় করারও কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে। তো দেখো, আমি বইয়ের ভাষায় সুন্দর করে আলোচনা করব। তো চাহিদার সংজ্ঞা আমরা অনেকে অনেক রকম দিতে পারি। তো আমি একটা সংজ্ঞা তোমাদের জন্য চয়েস করেছি, সেটা হলো, দেখো, অর্থনীতিবিদ বেনহামের সংজ্ঞাটা আমরা এখান থেকে বাছাই করে নিয়েছি আমি। কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, তাকে চাহিদা বলে। আই রিপিট, কোনো নির্দিষ্ট সময়ে, তার মানে নির্দিষ্ট সময় হতে হবে, ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক থাকে, তাকে চাহিদা বলে। সংজ্ঞাটা আমরা নিয়েছি কোথা থেকে? অর্থনীতিবিদ বেনহাম এখান থেকে। আচ্ছা, আর চাহিদা হতে হলে আমি কি বলেছিলাম, সাধারণভাবে চাহিদার সংজ্ঞা কিন্তু আমাদের এখানে কাজে দেবে না। অর্থনীতির চাহিদা আছে, চাহিদা শর্ত আছে আমাদের। চাহিদা শর্ত কয়টা? তিনটা। এই তিনটা শর্তের মধ্যে একটা বলেছিলাম, কোনো দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। 2 নম্বর, দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য থাকতে হবে। আর 3 নম্বর, অর্থ ব্যয় করে ক্রয় করার ইচ্ছা থাকতে হবে। এই তিনটা শর্ত যদি কোনো ক্ষেত্রে প্রযোজ্য না হয়, যদি কারোর সাথে যদি না যায়, তাহলে সেটা চাহিদা হবে না। যেমন ধরো, একজন অনেক বড় লোক, কোটিপতি মানুষ, কিন্তু সে কিপটা, সে ল্যাম্বরগিনি কিনতে চাচ্ছে, তার ল্যাম্বরগিনি কেনার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তার মানে প্রথম শর্ত সে পূরণ হয়েছে। আর দ্রব্যটি, ওই যে ল্যাম্বরগিনি কেনার তার সামর্থ্য আছে, তার মানে 2 নম্বর শর্ত তার পূরণ হয়েছে। কিন্তু তার মনে মনে সে কিপটামি করতেছে যে আমি ওই এত টাকা দিয়ে আমি ল্যাম্বরগিনি কিনবো, তাহলে কিন্তু তার ক্ষেত্রে 3 নম্বর শর্তটা পূরণ না হওয়ার কারণে চাহিদা বলে গণ্য হবে না অর্থনীতিতে। আচ্ছা, তাহলে আমরা চাহিদার সংজ্ঞা শিখেছি, চাহিদার শর্ত শিখেছি। এরপর আমাদের একটা বিষয় জানতে হবে, চাহিদা বিধি। আমি এখানে দেখো লিখে রাখছি, চাহিদা বিধি এবং যোগান বিধি, এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ল অফ ডিমান্ড যেটা আমরা বলে থাকি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে, আমি আবারও বলি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এই বিপরীতমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে চাহিদা বিধি বলে। তার মানে চাহিদা বিধির মূল বক্তব্য আমরা কি শিখলাম? দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। এই দাম কমা এবং চাহিদার যে বৃদ্ধি পাওয়া, এই যে বিপরীতমুখী সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ পায়, সেটা হলো চাহিদা বিধি। এখানে একটা বিষয় আমাদের উল্লেখ করেছি আমি, দেখো, অন্যান্য অবস্থা। এই অন্যান্য অবস্থা বলতে অনেকে বোঝে না। অন্যান্য অবস্থা বলতে আমার এখানে বলেছে, দেখো, কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা, দামের সাথে চাহিদার সম্পর্ক দেখাইছে। এই দাম ছাড়াও অনেক কিছুর উপর চাহিদা নির্ভর করে। যেমন ধরো, আমি কয়েকটা অন্যান্য অবস্থা লিখে রাখছি। ক্রেতার আয়, তারপরে 2 নম্বর দিয়েছি ক্রেতার রুচি অভ্যাস,
3 নাম্বার পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের দাম, তারপরে 4 নাম্বার সময়, আরও ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো আমি উল্লেখ করিনি। আমি একটু ভেঙে দিই। যখন দাম বাড়লে চাহিদা কিন্তু কমে, কিন্তু এটা সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। ওইটা প্রযোজ্য তখনই হবে যখন এই অন্যান্য অবস্থাগুলো স্থির থাকবে, মানে চেঞ্জ হবে না। বিষয়টা একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো, আমি বোঝাচ্ছি, যদি না বোঝো কমেন্টে জানাবা। কোনো দ্রব্যের দাম বেড়েছে কিন্তু তার চাহিদা তো চাহিদা বিধি অনুযায়ী চাহিদা কমার কথা, কিন্তু কোনো দ্রব্যের দাম বৃদ্ধিকালীন সময়ে যদি কারো আয় বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে ওই ব্যক্তির নিকট কিন্তু চাহিদা কমার কথা হলেও চাহিদা কমবে না, চাহিদা বৃদ্ধি পেতে পারে। সাপোজ আমি মনে মনে করো আমার এখন মান্থলি ইনকাম হচ্ছে 25,000 টাকা। আর আমি হচ্ছে মনে করো বিরিয়ানি খেতে পছন্দ করি। বিরিয়ানির প্লেট কত করে? ধরো 400 টাকা প্লেট নেয়। এখন হঠাৎ করে বিরিয়ানির প্লেট আমার 400 টাকা থেকে 500 টাকা হয়ে গেছে, তাহলে কি চাহিদা বিধি অনুযায়ী ওই বিরিয়ানির দাম বৃদ্ধি পাওয়ার জন্য আমার ওই বিরিয়ানির উপরে চাহিদা কমার কথা ছিল। হঠাৎ করে যদি আমার এই মাস থেকে মান্থলি আমার স্যালারি যদি 50 হয়ে যায়, 50,000 হয়ে যায়, তাহলে কিন্তু ওই বিরিয়ানির উপরে আমার চাহিদাটা কমার সম্ভাবনা থাকবে না, কারণ আমার এদিকে ইনকাম বেড়ে গেছে। তার মানে কৃষি ক্রেতার বা ভোক্তার আয় যদি বৃদ্ধি পায় তাহলে ওটা কিন্তু কার্যকর হবে না। ক্রেতার রুচি বা অভ্যাসেরও যদি পরিবর্তন হয়ে থাকে, কোনো দ্রব্যের দাম অনেক বেশি, দেখা যাচ্ছে ইলিশ মাছের দাম বাজারে 2500 টাকা কেজি, হঠাৎ করে 2500 থেকে 3000 টাকা কেজি হয়ে গেছে, দাম বৃদ্ধি পেয়েছে, চাহিদা বিধি অনুযায়ী আমার তার চাহিদা কমবে। কিন্তু যদি কারো অতিরিক্ত ইলিশ মাছ খেতে মন চায়, রুচি অভ্যাস যদি রুচি যদি বেশি হয়ে যায়, ইলিশ মাছ খেতে মন চাচ্ছে, তখন সে কি করবে? ওই দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওই ইলিশ মাছ কিনে নিয়ে আসবে, তার মানে ওই শর্ত পূরণ হবে না। যাই হোক, এই চাহিদার অনেকগুলো নির্ধারক আছে, ওই নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। এখানে কিন্তু চাহিদা বিধি সম্পর্কে আমি বলতে যে এই অন্যান্য অবস্থাটা ব্যাখ্যা করেছি। অন্যান্য অবস্থার মধ্যে ক্রেতার আয়, ক্রেতার রুচি অভ্যাস, পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের দাম, সময় ইত্যাদি নির্ভর করে। এইগুলো আমাদের স্থির থাকতে হবে, তখনই দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের এই আজকের ভিডিও ছিল চাহিদা নিয়ে একটা বেসিক ক্লাস। আমাদের পরীক্ষায় কিভাবে চাহিদা থাকবে, এখান থেকে টানা, এগুলো তেমন কিছু বোঝার নেই, টানা মুখস্থ করবা, চাহিদা সংজ্ঞা পড়তে হবে, চাহিদা শর্ত মুখস্থ করো এবং চাহিদা বিধি আমাদের এ টু জেড ডিটেলসে মুখস্থ করে ফেলতে হবে, অবশ্যই অন্যান্য অবস্থা এগুলো সহ। আর চাহিদা বিধির ব্যতিক্রম যেগুলো আছে, একটা টপিকস আছে সেটা, এবং চাহিদার নির্ধারক সমূহ যেটা একটা টপিকস আছে ওটা, এবং চাহিদা সূচি থেকে চাহিদা রক্ষা অঙ্কন। আবার একটা বিষয় আছে চাহিদা, তোমার সমীকরণ থেকে চাহিদা রক্ষা অঙ্কন। দেখো এমন সমীকরণ তোমাদের থাকে যে 10 মাইনাস আমি 2p দিলাম, এখান থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। এই দাম আমার বিভিন্ন দাম ধরে নিয়ে আমার একটা সূচি বের করে নিতে হবে, নিয়ে ওখান থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে। আর একটা তোমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারমিডিয়েটের জন্য, সেটা হচ্ছে চাহিদা এবং যোগানের মধ্যে আরেকটা থাকে। ধরো এখানে আমি লিখে দিলাম 3p দিলাম, এই চাহিদা অপেক্ষক দিলাম, যোগান অপেক্ষক দিলাম, এখান থেকে আমাদের বলে ভারসাম্য দাম এবং ভারসাম্য যোগান নির্ণয় করো বা বের করো। এইটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি ধারাবাহিকভাবে প্রতিটা ক্লাসে আমি প্লে লিস্টে দিয়ে দেবো। যদি আমার এই পেজের মাধ্যমে যদি ধারাবাহিক ক্লাসগুলো না পাও, তাহলে ইউটিউব চ্যানেলে চলে যাবা, ওখানে প্লে লিস্ট আকারে সবগুলো থাকবে। আশা করি সবাই আজকের এই টপিকসটা বুঝতে পারছো। যদি কোনো কারণে না বোঝো, কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয়, বা যে কোনো ধরনের সমস্যা ফেস করো, বা পরবর্তীতে কোন ভিডিওটা চাও, কোন টপিক্সের উপরে চাও, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা। আর আমি তোমাদের এই ক্লাসটা ধারাবাহিকভাবে নিচ্ছি, অনেকের আমি কোনো রিয়াকশন পাচ্ছি না, রিয়াকশন আমি চাইছি না, তুমি জাস্ট তোমার মতামতটা জানাও যে আমি ভালো তোমাকে বোঝাতে পারছি কিনা, তুমি কতটুকু বুঝছো, বা কতটুকু আরেকটু বোঝালে তোমার জন্য ভালো হবে। আশা করি সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।